প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি, এটি মানে এটা বলেছেন সেনাপ্রধান। এই উপদেষ্টার নাম যেন কি? আসিফ আসিফ। আসিফ আসিফ যে এখনো বাচ্চাই রয়ে গেছে তার প্রমাণ। ভাই, সেনাপ্রধানের বুকে পাথর চাপা দিতে হয় না, ট্রিগার যার হাতে থাকে। দুনিয়া তার। আজকে আমেরিকার এত শক্তি কেন? কারণ আমেরিকার কাছে আছে মরণাস্ত্র। না, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ইচ্ছা করলে কি ট্রিগার চাপতে পারে? কেন পারবে না? যদি চাইতো ভাই, যদি চাইতো। হোসেন মোহাম্মদ এরশাদ নিয়েছে না 71-এ? তখনকার মেজর জিয়া, কর্নেল জানজুয়া তার সিওরে গুলি করে আমার হত্যা করছে না, দিয়েই তো তারপরে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আজ পর্যন্ত আপনি 71 বলেন, 90 বলেন, যত আন্দোলন হয়েছে, ইভেন এই যে জুলাই অভ্যুত্থান বলেন, যেটা 5ই আগস্ট, আজ পর্যন্ত কেউ কোনোদিন কোন সেনানিবাসে আক্রমণ হয়েছে আপনি দেখেছেন? কারণ এটা ওইখানে যাইতে ভয় পায়। আর এখানে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়া ই করবে। আরে সেনাপ্রধান চাইলে পরে তো সে তার সুইচ চাইবে দেবে, সুইচে না। কিন্তু আমার প্রশ্নটা ওখানে না, আমার প্রশ্নটা হচ্ছে উনি কিন্তু একটা পদবিতে আছেন। উনি কি রাষ্ট্রীয় গোপন কোন কথা ওই পদে থেকে বলতে পারেন? প্রশ্নের সুযোগ নেই। ওনার রাষ্ট্রদ্রোহের অভিযোগ, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওনাকে গ্রেফতার করা উচিত। মানে উনি বলতে পারে কিনা, আমি আইনগত দিকটা বলছি, যে একজন উপদেষ্টা মানে উনি একজন মন্ত্রী, উনি একজন মন্ত্রী, শপথ নিতে হয় এবং সেখানে গোপনীয়তার শপথ, রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ নিতে হয়। এবং আবার বলতে কার বিরুদ্ধে? রাষ্ট্রের আরেক কর্মকর্তা, সেনাপ্রধানের বিরুদ্ধে। এবং এই কারণে তো একটা ম্যাসাকার তৈরি হয়ে যেতে পারে, এবং এটার দায় কে নেবে এবং এটা পারে কিনা আমি আপনাকে জানতে চাই। কোন অবস্থাতেই এই কথা বলতে পারে না একজন উপদেষ্টা, কোন অবস্থাতেই। আবার কথা বলতেছে কাকে নিয়ে? প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে। কার কার কথোপকথন? সেনাপ্রধান আর আসিফের কথোপকথন। এটা তো কোনো ক্রমেই মিডিয়াতে আসার সুযোগ নাই, ডিক্লাসিফাইড করার কোনো সুযোগ নাই, এবং তাকে অনতিবিলম্বে, আমি তার পদত্যাগ দাবি করছি, অনতিবিলম্বে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে একটি মামলাকে কেন্দ্র করে এই জায়দিন সম্পাদক কে বলে শফিক রহমান থেকে শুরু করে অনেকে এটার বাদী ছিলেন। এটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়কে কে বলে আপনার অপহরণ মামলা, এবং এটা একটা ক্লাসিফাইড ইনফরমেশন ছিল। আজ পর্যন্ত এটার কোনো কথা পাবলিকলি কেউ আনতে পারে নাই। This is law, ভাই। আনতে পারেনি, এখন পর্যন্ত আনতে পারেনি। এখন প্রশ্ন ক্লাসিফাইড, এটা ডিক্লাসিফাইড আপনি করতে পারবেন না। প্রশ্নটা আমার, একজন আইন উপদেষ্টা, একজন উপদেষ্টা মানে কি সে মন্ত্রী, সে এভাবে বলতে পারে কিনা, আমার প্রশ্ন। পারে না, সুযোগ নাই। কারণ সে তো শপথ নিয়েছে, সে রাষ্ট্রের গোপনীয়তার শপথ নিয়েছে। আর তারপরে সে সেনাপ্রধানের সাথে তার আলাপচারিতার বিষয় প্রকাশ করছে। কার বিষয়ে? প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে। এটা তো মানে কোনোভাবেই সুযোগ নাই। এবং আমি মনে করি এটা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এটা সেনাপ্রধানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এবং আমার মনে হয় এরা ভারতীয় ট্যাবলেট খেয়ে ফেলছে অলরেডি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে একটা স্ট্যাটাস আপনাকে আমি দেখাতে চাই। সেই স্ট্যাটাসটা হচ্ছে একজন দিয়েছে, আমি জানি না উনি কোন রাজনৈতিক মতাদর্শের, আমার সেটা জানার দরকার নেই। আমি স্ট্যাটাসটা পড়তে চাই। সেটা হচ্ছে পিনাকি সাহেব একটা স্ট্যাটাস দিয়েছে, পিও ওয়াকা সেনামতি তুতু পুতু।
তোমাকে কালকে একটা লেমন জুস দেওয়া হবে, ঠিক আছে বাবুটা, লেমন জুসটা একটু তেতা হবে, মিষ্টি লেমন জুস তো আমার পছন্দ না, টক ঝাল মিষ্টি পছন্দ না, তিতাটা আশা করি পছন্দ হবে। সো ওই মহিলা লিখেছে, যিনি স্ট্যাটাসটা শেয়ার করেছেন, উনি লিখেছেন, আহারে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা, আরেক দেশে বসে সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেয়, আর সেনাবাহিনীর প্রধান ভয়ে থরথর করে কাঁপে। এখন আমার প্রশ্ন, পৃথিবীর কোথাও কি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন যে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, এটা একটা মানে ঐক্যের প্রতীক, সেনাবাহিনী হচ্ছে একটা মর্যাদার প্রতীক, সেনাবাহিনী হচ্ছে একটা শেষ ভরসার প্রতীক, আপনি এই সেনাবাহিনী প্রধানকে নিয়ে পৃথিবীর কোথাও এভাবে টিটকারি মস্করা করা হয়? আপনি যদি আমাকে দেখাতে পারেন, আমি আপনার কথা মেনে নেব। আপনার মন্তব্য জানতে চাই। এটা তো যে ভদ্রলোক ফ্রান্স থেকে এরকমের সেনাপ্রধানকে সম্বোধন করে কাজ করেছে, আমি বলবো তিনি আমাদের দেশের মঙ্গল চায় না, আমাদের জাতির মঙ্গল চায় না, এটা মানে আমি বলবোই। কারণ সেনাবাহিনী আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান। এই সেনাবাহিনী আমাদেরকে ৭১-এর মুক্তিযুদ্ধে বিজয়ী হতে সব থেকে বড় ভূমিকা রেখেছে। এই দেশের যা কিছু কল্যাণকর তার ম্যাক্সিমাম কিছু হয়েছে এই সেনাবাহিনীর হাত ধরেই। এই এই আমাকে কি শোনা যাচ্ছিল? জি, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তো যা কিছু কল্যাণকর, যেমন কথা আছে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, তেমন আমাদের দেশের যত কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে রাজনৈতিক দল, আর অর্ধেক তার করিয়াছে বাংলাদেশ গর্বের সেনাবাহিনী। তো এই দেশপ্রেমিক সেনাবাহিনী তথা এই যে একজন খোদাবিরু সেনাপ্রধান, যার মানে টপ টপ ব্রাশ টু ডাউন, হি ইজ ডাউন টু দ্য আর্থ, একদম টপ লেভেলের থেকে শুরু করে একদম সর্বনিম্ন সৈনিক পর্যন্ত যে সকলের কাছে পছন্দনীয়, এরকমের তিনজন, উনি সহ তিনজন জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছিল। একজন হলো শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, দ্বিতীয় ছিল ৯০-এর গণঅভ্যুত্থানের নায়ক নুরুদ্দিন খান, আর তৃতীয় হলো এই জেনারেল ওয়াকার, যাকে প্রতিটা সামরিক কর্মকর্তা, সৈনিকরা, এনসিও, জেসিও হৃদয় দিয়ে ভালোবাসে। এবং সেনাপ্রধান যদি চায় তাহলে ওই যে উতুপুতু ব্যান করে দেবে। আপনার চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশে বসে কাতকুতু দেবে, ফ্রান্সে বসে ওইটা চুলকানি হবে। তো এত 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 হালকা মনে করেন না। কিন্তু ওয়াকার সাহেব একজন ভদ্রলোক মানুষ। উনি, একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো এরকমের ওয়াকার সাহেব সবার কথায় কান দেয় না, আর এগুলো দেওয়াও উচিত না। কারণ ওয়াকার সাহেব জানে ওয়াকার সাহেব কি, ওয়াকার সাহেবের মর্যাদা কত। শুধু আপনাকে একটা কথা বলি টিটু ভাই, যে বা যারাই চেষ্টা করেন না কেন, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের গর্বিত সেনাপ্রধান ওয়াকার সাহেবের সাথে দূরত্ব তৈরি করতে, সমস্যা তৈরি করতে তাদের এই অপচেষ্টা কোনোদিন সফল হবে না। কারণ ওয়াকার সাহেব আর ডাক্তার ইউনূস সাহেবের সম্পর্ক আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, কারণ আমি জানি, জাস্ট পিতা আর পুত্রের সম্পর্ক। তো ওয়াকার সাহেব ইউনূস সাহেবকে পিতার মতো শ্রদ্ধা করে, আর আমি যতটা ওয়াকার সাহেবকে চিনি, জাল ওয়াকারকে আমি তাহলে কি চিনি। বলতে চাচ্ছেন আসিফ যে কথাগুলো বলেছে সে বানিয়ে বলেছে? একটা সাক্ষী দেন ভাই, বিয়ের সময় তো কাবিন করার সময় সাক্ষী লাগে, আপনি একটা সাক্ষী দেন না, সাক্ষী ছাড়া কত কোনো হবে না তো। কে শুনছে? আপনি এখন বইলে দিলেন আপনি উপদেষ্টার চেয়ারে আছেন দেখে এই কথা আর কে শুনছে আমাকে বলেন ভাই? আর কোন লোক বললো না, আসিফি কেন এই কথাটা বললো? এটা তো নাহি তো বলতে পারতো না। বললো এতদিন পরে কেন বললাম? আর এতদিন পরে কেন বললা তুমি? আগে বললা না কেন? অবশ্যই আপনার এটা, আপনার তো যৌক্তিক দাবি। আজকে গভর্নমেন্ট ফর্ম হয়েছে আগস্ট ২০২৪, আজকে অলমোস্ট এক বছরের 7 মাস। কাছাকাছি,
2025-এর মার্চ। তো এতদিন পরে এসে তুমি কেন এই কথা বলবা? তুমি আগে বলোনি কেন? হ্যাঁ, প্রথম দিনই তো বলা উচিত ছিল, একদম ভেরি Right. ফার্স্ট আমি মোমেন্ট। আমি আরেকটি স্ট্যাটাস দেখাতে চাই আপনাকে, যে হাবিবুল ইসলাম, উনি একজন ছাত্র প্রতিনিধি, উনি একটি মানে এই সেনাবাহিনীকে নিয়ে সে একটি স্ট্যাটাস দিয়েছে। আমি শুধু আপত্তিকর স্ট্যাটাস, সেখানে জুলকার নাইন স্বামী একটা মন্তব্য করেছে, আমি এটা পড়তে চাই। উনি বলেছেন, লাভ হবে না, এতেও তারা খেপে গিয়ে কিছু করবে বলে মনে হয় না, আরো বড় কিছু ভাবেন, তাতে গৃহযুদ্ধের পথটা জলদি সুগম হয়। অর্থাৎ বলছে যে এই সেনাবাহিনীকে এই কাতুকুতু দিয়ে লাভ নাই, এই তারা খেপবে না, খেপবে না এই জন্য আরো বড় বড় কিছু করেন, যেন একটা গৃহযুদ্ধ তৈরি হয়। তাহলে আপনার কি মনে হয় যে এরকম দেশে একটা হঠকারিতা তৈরি করা, অস্থিরতা তৈরি করা কারো এজেন্ডা? আমি আপনাকে প্রশ্ন করার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাই। বিষয়টি হচ্ছে যে একটা পোস্টার আমরা দেখলাম, যেটা পিনাকিদা শেয়ার করেছেন। ওখানে উনি বলছেন, আজ 21শে মার্চ শুক্রবার সবাই জুমার নামাজ পড়তে চলে আসুন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তার দেশবাসীকে জানিয়ে দিন, গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের 5ই আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াই ছিল সেই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারওয়ার। এখন এটি তারপরে এর ঘটনা, আমরা এটাকে খুব দেখলাম যে একটু খোঁজ খবর লাগাই। আমি আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে আমরা খবর সংগ্রহের জন্য পাঠালাম। সর্বশেষ খবর যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে কিছুই ঘটেনি। ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা, মানে বিক্ষোভ ছাত্ররা করেছে। আমি ওটা আপনাকে একটু দেখাতে চাই। এই এতটুকুই ছিল হচ্ছে বিক্ষোভ ঢাকাতে, কেমন? সো এখন প্রশ্ন হচ্ছে যে এই হঠকারিতা হয়তো অনেকে পছন্দ করছে না, এই অস্থিরতা তৈরির বিভিন্ন পরিকল্পনা, উস্কানি, এগুলো হয়তো কাজ করছে না। তা না হলে আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম। আমি আমার সাথে যারা কাজ করে বাংলাদেশে তাদের সবাইকে আমি পাঠিয়েছিলাম কি বলে কেন্দ্রীয় মসজিদে। তারা একদম রেডি ছিল এবং মানে সেখানে প্যালেস্টাইনিদের পক্ষে সংহতি জানিয়ে মিছিল করেছে। হ্যাঁ, ওখানে মামিনুল হক উনি বোধহয় সম্ভবত একটু বক্তব্য রেখেছেন এই কি বলে ইয়ের ব্যাপারে। এছাড়া আর মানে মানে আমরা মানে কৃতজ্ঞতা জানাই যে মানে অন্য বিশৃঙ্খলা কিছু ঘটেনি। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই। প্রথমে আমি জুলকারনাইন স্বামী সাহেবের সাথে সম্পূর্ণ একমত। যারা সুরসুরি দিচ্ছেন তাতে কাজ হবে না, উল্টো দেশের 12টা বাজবে। তো স্বামী সাহেব যথার্থই বলেছেন। আমি ওনার মন্তব্যটা আগেই দেখেছি এবং ওনাকে ধন্যবাদ এটার জন্য। উনি অনেক ভালো কাজ করছেন স্বামী সাহেব। হ্যাঁ, নাম্বার 2 হলো টিটু ভাই, ওই যে আপনার দেখবেন অফ সাইডে গোল করার ফুটবলে, ওই যে যখন এত ক্যামেরা রেকর্ডিং না হইতো তখন অনেক গোলই ফুটবলে অফ সাইডে হইতো। তো আজকে এক্সকিউজ মি, প্যালেস্টাইনে আপনার ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা ডেকেছে। আমি কেন অফসাইডে গোলের কথা বললাম, ঠিক আজকেই তারা মসজিদে আসতে বলতেছে যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করবে। মানে ন্যাচারালি আমাদের প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশে মানুষ রাস্তায় নামবে, তারা জড়ো হবে এবং এরা তখন দেখাবে যে এই যে আমরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এত মানুষ সমাগম হয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু একজন নামাজি মানুষ, আল্লাহ যেহেতু ওয়াকারকে ভালোবাসেন, তাই আজকে মামুনুল হকের সমাবেশেও
আশানুরূপ লোক হয়নি কিন্তু।